আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত এবং প্রতিটা মানুষের জন্য আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছেন। বিজেপি এমন একটি এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয়। রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকরের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার বহন করেন এবং তার এই নাটকের অবসান হওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দলের তরফ থেকে কি পাল্টা কোনো কর্মসূচি থাকবে? কারণ কংগ্রেসের তরফ থেকে কর্মসূচি হয়েছে। আর দ্বিতীয় বিষয় প্রসঙ্গের বাইরে স্যার একটা আপনার অনুমতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আপনাকে একটা চিঠি লিখেছেন সম্প্রতি যে এনইসির ৭২তম প্ল্যানারি সেশন শেষ হয়েছে, সেখানে ত্রিপুরার জন্য কি প্রাপ্তি এবং সামগ্রিকভাবে এনইসির যে সিদ্ধান্ত সেটা জানতে চেয়েছি। দেখুন, একটা কথা বলছি আমি, আমাদের যে কার্যক্রম তো এইভাবে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করলাম সেটা কিন্তু একটা কার্যক্রমের মধ্যেই পড়ে। পরবর্তী সময়ে আমরা চিন্তা করবো। এখন পর্যন্ত আমরা কার্যক্রমের কোনো নির্দিষ্ট কোনো আমরা কার্যক্রম নিইনি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন, সভাপতি প্রদেশ কংগ্রেসের যে চিঠি লিখেছেন আমি নিউজ পেপারে দেখেছি, সেই বিষয়ে আমি ওনাকে বলবো বা আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাই যে ত্রিপুরার ইতিহাসে এত বড় একটা নর্থ ইস্ট কাউন্সিলের একটা অধিবেশন এখানে হয়ে গেল। সমস্ত অষ্টলক্ষ্মীর সমস্ত রাজ্যপাল এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যারা এসেছিলেন, ওনারা এসে ত্রিপুরাকে বুঝতে শিখেছেন, বুঝতে পেরেছেন। আমাদের ত্রিপুরা সম্পর্কে অনেকের ধ্যান ধারণা কিছুই ছিল না, কিন্তু এটা কি লাভ নয়? তো লাভ। এবং আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন। আমরা এতদিন ধরে প্রায়শ নর্থ ইস্টার্ন জোনের আমরা যেমন মেঘালয়ে যেতাম, আমি আমার মুখ্যমন্ত্রীর হওয়ার পরে আমি দুবার মেঘালয়ে গিয়েছি। তো আমাদের ত্রিপুরা সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা ছিল না। তো এতগুলো রিপ্রেজেন্টেটিভ এখানে এসছেন, আসার পরে ত্রিপুরা সম্পর্কে ওনারা বুঝতে পারলেন। আমাদের ত্রিপুরাতে যে আগর সম্পর্কে জানতে পারলেন, আমাদের ত্রিপুরাতে বাঁশ শিল্পের সম্পর্কে জানতে পারলেন, আমাদের এখানে রাস্তাঘাট সম্পর্কে জানতে পারলেন, ট্যুরিজম সম্পর্কে জানতে পারলেন। তো এটা লাভ হলো না আমাদের সব দিক দিয়ে? তো এখানে শুধু তাই নয়, ন্যাসাক যেটা এখানে স্পেস অ্যাপ্লিকেশনের সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। ব্যাংকার্স যেটা সম্মেলন হয়েছে, সারা ভারতবর্ষের থেকে সমস্ত ব্যাংকাররা এসছেন এখানে। ইসরোর থেকে, ইসরোর যে মেইন চেয়ারম্যান উনি এখানে এসছেন। তো ত্রিপুরাকে দেখেছেন, এটা তো আমাদের লাভ, বিরাট লাভ আমাদের। এবং আগামী দিন আমরা ত্রিপুরাকে নিয়ে আমরা সবসময় যেটা গর্ব করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ত্রিপুরাতে অনেক সম্পদ কিন্তু আছে। আপনারা দেখেছেন এইবার এই ব্রুরিয়ান শরণার্থীদের, আপনারা ভাবুন কাগজপত্রে তো দিল্লিতে অনেক কিছুই লেখে, 500 কোটি টাকা দেওয়া হয়েছে তাদের ব্রু সেটেলমেন্টের জন্য, কিন্তু এখন গিয়ে প্রায় 800 কোটি টাকার উপরে দেওয়া হচ্ছে। 12 জায়গায় সেটেলমেন্ট হয়েছে। কিন্তু এত বড় একজন নেতা, এত বড় একজন লিডার, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি নিজে এসে সেখানে সারজমিনে দেখলেন আঙ্গনবাড়ি ঠিক আছে কিনা, রাস্তাঘাট ঠিক আছে কিনা, ঘর ঠিক আছে কিনা, গ্যাস লাইন দেওয়া হয়েছে কিনা, এখানে পিআরটিসি দেওয়া হয়ে গেছে না, সবকিছু দেখলেন। তো এটা আমাদের লাভ হলো না যে আমরা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্র যারা আজকে প্রায় 23 বছর ধরে ব্রু শরণার্থীদের জন্য কোনোদিন কেউ চিন্তা করেনি, না সিপিএম করেছে না কংগ্রেস করেছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা করেছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চিন্তা করেছেন। শুধু চিন্তা না, এসে একদম সারজমিনে ঘর ওখানে গিয়ে দেখেছেন। তো এইগুলো আমাদের লাভ হলো না? আর এতগুলো লোক এলো এখানে, আর এতগুলো আমাদের ডেভেলপমেন্টের ফিউচার আমাদের তো আরো উন্মুক্ত হলো। আমাদের এখানে এর আগেও আপনি দেখেছেন যখন G20 যে S20 হয়েছে, তো বাইরের থেকে বহু লোক এসছে। এখন ত্রিপুরা পুরো পৃথিবীর মধ্যে মানচিত্রের মধ্যে কিন্তু সে স্থান পেয়েছে।
আম্বেদকরকে ওনারা অপমান করেছেন, ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন, কিভাবে অসম্মান করেছেন। যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো? কেন প্রকাশ করতে দেয়নি? দিলে এই পণ্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লান হতো, এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা মনে করেছেন। আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, উনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও উনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি। না ভারতরত্ন, না পদ্মভূষণ, না পদ্মশ্রী, কিছুই দেননি। কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস? যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরোলকরকে, যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকরের এগেইনস্টে দাঁড়িয়েছিলেন, এবং যদিও বি আর আম্বেদকর সেখানে হেরেছিলেন, এবং 1970 সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন। ভাবুন, আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে কোন রকম পদ্মশ্রী, ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি, কিন্তু কাকে দিয়েছেন? এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে উনার এগেইনস্টে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের কাছে যা ডাটা আছে, জওহরলাল নেহরু নিজেও উনার ফেভারে সেখানে ক্যাম্পেইনও করেছেন। এবং এতে করে যে তথ্য আমরা পেয়েছি, কংগ্রেস পার্টির যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আম্বেদকরের প্রতি কংগ্রেস পার্টির যে ঘৃণাপূর্ণ মনোভাব, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আগামী দিনে এই কংগ্রেস দলের যে অন্ধকারের ইতিহাস আমাদের পার্টি, সেগুলো আগামী দিনে সবার সামনে প্রকাশ করবে। কংগ্রেস বাবা সাহেবের জন্য কোন রকম স্মৃতিসৌধ তৈরি করেন, আপনারা সবাই জানেন, বা সেখানে স্থাপনের অনুমোদন দেয়নি। উল্টো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পরে ধারাবাহিকভাবে বাবা সাহেবের আদর্শকে অন্তর্ভুক্ত করেছেন, এবং আম্বেদকরের সাথে সম্পর্কিত সমস্ত স্থানগুলোর মধ্যে ওনার যে স্থানগুলোকে পুনরুদ্ধার করেছেন, এবং সেখানে ওনার যে ইতিহাস সেটাকে সামনে রাখার জন্য স্মৃতিসৌধ পর্যন্ত স্থাপন করেছেন। তাছাড়াও বাবা সাহেব আম্বেদকরের সাথে যে সম্পৃক্ত প্রতিটি স্থানে তার সম্মানে আমরা স্মারক স্থাপন করা হয়েছে। কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকরের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন, নিঃশর্ত আমরা ক্ষমা চাই, প্রার্থনা করছি। কংগ্রেস দল বরাবরই আম্বেদকর বিরোধী ছিলেন এবং এখনো আছেন। এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না, এটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন, এবং আম্বেদকরজির নামে ওনার যে অধিকার, সেই অধিকারের দাবি করছেন, যেটা ওরা ইতিহাস যদি আমরা ঘাঁটি, আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে উনাকে কিরকম ভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন, উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন, সব আমাদের জানা। আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি। যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন, তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউসে কোন রকম কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি রেওয়াজ ছিল, কিন্তু উনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোন রকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি। যে কারণে পদত্যাগ পত্রে বাবা সাহেব আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যে তীব্র সমালোচনা করেছিলেন, সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি। কিন্তু আমাদের কাছে উনি কি লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি লিখেছিলেন। I have been wondering whether there is any other parallel in the world to the condition of scheduled caste in India.
I cannot find any. And yet, why is no relief granted to the scheduled castes? Compare the concern the government shows about safeguarding Muslims. The Prime Minister's attention is devoted to the protection of Muslims only. এখানে Prime Minister's attention মানে পণ্ডিত জওহরলাল নেহরু উনার সম্পর্কে বলছে I yield to none, not even the Prime Minister, in my desire to give the Muslims of India the utmost protection. But what I want to know is, are Muslims the only people who need protection? ওনার কথাটা হচ্ছে যে যারা শিডিউল কাস্ট যারা আছেন তাদের সম্পর্কে তুমি কিছু বলছো না, খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো, এটা কিরকম কথা? এই যে ওনার যে পদত্যাগ পত্রে সেটা উনি দিয়েছেন এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেনি। এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগ পত্র সম্পর্কে এক কথাও কিন্তু শব্দ করছেন না, কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সাংবাদিক সম্মেলন করে এখন ওরা নাটক করছে, কিন্তু সেই একই কংগ্রেস দল যে সময় জাতির মহান সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে এবং তাকে গণপরিষদের সদস্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মধ্যে মানে বাধা দিয়েছে, এখন তারা বাবা সাহেবের প্রতি মানে শ্রদ্ধা দেখানোর ভান করছেন। এখন কংগ্রেস দল 1952 সালে এবং 54 সালে একটা হচ্ছে লোকসভা নির্বাচন আর একটা উপনির্বাচনে বাবা সাহেবকে কিভাবে পরাজিত করা যায় তার জন্য অনেক চেষ্টা করেছিল এবং পরবর্তী সময়ে উনি যখন আইনমন্ত্রী ছিলেন সেখানে জবরদস্তি ওনাকে প্রেসার করে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করে। এই কংগ্রেস দল এখন বাবা সাহেব আম্বেদকরকে কোনোদিনই আপনারা জানেন যে ভারতরত্ন দেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি সংসদে আলোচনার সময় এই বিষয়টি তুলেও ধরেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর বিসি রায়কে উনি বলেছিলেন বাবা সাহেব যে আম্বেদকর যে পদত্যাগ করেছেন তাতে করে আমাদের কোনো সমস্যা বা তার প্রভাব ফেলবে না। মানে কিরকম মানে উনার প্রতি তাদের যে মানে ঘৃণা সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুঝার ভার এখন করছেন, নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেস মিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন। আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে, সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ। ভাবুন, কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময়কর। একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন, যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাথোর পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে এডমিশনে নিতে হয়েছে হসপিটালে। এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও কংগ্রেস দলের নেতারা কি বলছেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। যখনই একজন মহান নেতা প্রয়াত হন সাধারণত আমরা কি দেখি, তাদের উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয়, কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকরের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করেনি, যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম। কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটোয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ক্যামেরা একটু নিও না সামনে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। আপনারা এর মধ্যে দেখেছেন যে কংগ্রেস
কিছুদিন ধরে ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে নানাভাবে অনেক কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা জানি এমন একটা দল, যে দল সবসময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অসম্মান, উপহাস এবং অপমান করেছে। এখন এই দল ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে উঠে পড়ে লেগেছেন। ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন। আমি এই কারণে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। প্রয়াত অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজিও দিল্লিতে আম্বেদকর কেন্দ্রের জন্য একটি জমিও উনি অনুমোদন করেছিলেন, কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকরের যে ওখানে কোনো কিছু করা সেটা বাধা দেওয়া হয়, কিন্তু পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আম্বেদকর কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হয়। শুধু তাই নয়, মোদী সরকার লন্ডনেও যেখানে যেখানে উনি ছিলেন, যেখানে যেখানে উনি কাজ করেছেন, সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন যেখানে বাবা সাহেব থাকতেন। দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে, এবং নাগপুরে দীক্ষাভূমি, আমরা সবাই জানি সেগুলো, এবং মুম্বাইয়ের চৈতন্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ওনারা কি করেছেন, বারবার বাধা সৃষ্টি করেছে, এবং সারা দেশে নেহরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট, স্মৃতিসৌধ, হাসপাতাল ইত্যাদি তৈরি করেছে। বাবা সাহেব আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল। শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয়, আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলে উনাকে সেখানে রাখা হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু এডউইনা মাউন্টব্যাটেন বাবা সাহেব আম্বেদকরের আর মন্ত্রিসভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি, উনি এখন নাই, এতে পরে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে। এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে, যা নিতান্তই লজ্জাজনক। কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। পণ্ডিত নেহরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরের সাথে দুর্ব্যবহার, অপমান করেছেন, তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছে। কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের ছোট্ট অংশকে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ, তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন। কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং 370 অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন। শুধু বিরুদ্ধে কথা বলেছেন। পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর যে নির্যাতন, সেখানেও উনি কথা বলেছেন। বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখৌড়া আগরতলা চেক পোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838972308। ব্যুরো সংবাদ A into বাংলা।